হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল ওই 9:30 মতো। সকালে এখন রুদ্রাংশকে আমি ওই ছোলার ডাল সেদ্ধ করে মুড়ি মেখে খাওয়াচ্ছি, আর আমিও খেয়েছি। তো এখন আমি একটা স্মুদি বানাই এখন। তো এটাতে আছে হচ্ছে স্ট্রবেরি, কলা, ছাতু আর একটু অল্প নুন, অল্প চিনি দিয়ে, আর তারপর দিয়েছি একটু চিয়া সিডস। তো এইভাবে আমি প্রায়ই স্মুদি বানিয়ে খাই, আর এটাতে মাঝে মাঝে দইও দিই। আর এই সময় যে কোনো ফল দিয়েই তোমরা স্মুদি বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর যে চিয়া সিডসে ওমেগা 3 আছে প্রচুর পরিমাণে, তো সেই জন্য এখন আমি চিয়া সিডস খাই। আর এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি মাঝে মাঝে ভুলে যাই, তো সেই জন্য সকালবেলা একটু দিয়ে রাখি। মানে ঘুম থেকে উঠে এটা ভিজুর দিয়ে দিই, দিয়ে আমাদের ব্রেকফাস্ট বানাই, তো ততক্ষণে ওটা মোটামুটি ভিজে যায়। আর এটা খুব হেলদিও হয়। তো এখন বাজে ওই 9:30 মতো। তো এইবার ওরা রুদ্রাংশকে নিয়ে, আজ যেহেতু শনিবার, ওর বাবা এই শনিবার করেই ওকে স্কুলে নিয়ে যায়। তো আগে আমি নিয়ে যেতাম, এখন ওর বাবা যায়, তার কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে। আগে যখন আমি যেতাম, তারপর আমাকে 12টার সময় চলে আসতে হতো, আর তখনই রুদ্রাংশের প্রচণ্ড ঘুম পেয়ে যেত। আর তখন যদি ঘুমোতো তাহলে মানে আমাকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়াতে হবে, তাহলে এসে আর আমার রান্না করা হতো না, প্রচণ্ড অসুবিধা হতো। তো সেই জন্যই একবার ওকে বললাম রান্টুকে, যে আমি নিয়ে যাচ্ছি, তো তুমি একটু পরে যেও, তো তখন আমি বাড়ি এসে তাহলে রান্নাবান্না করবো, আর তুমি রুদ্রাংশের কাছে থাকবে। তো তারপর থেকেই ও দেখে ওর বন্ধুবান্ধব প্রচুর আসে ওখানে, তো তখন থেকেই ও বলে যে ঠিক আছে, আমি তাহলে এবার থেকে যাব, আর তুমি তাহলে বাড়িতে থেকে রান্নাবান্না বা বাড়ির সমস্ত কাজ তাহলে আমার করতে সুবিধা হবে। তো সেই জন্য ওর বন্ধুবান্ধবও আসে, ওর টাইম পাস হয়েছে খুব ভালো। সেই জন্য ও যায়, আর আমি বাড়িতে এখন ভ্যাকিউম করব, রান্না করব, এরপর স্নান করব, সমস্ত কিছু এখন আমি করব। আর এই যে দেখো, এখানে যে গোলাপ গাছটা আগের বছর বসিয়েছিলাম সেটাতে একটু একটু কুঁড়ি এসছে, আর যে লেবু গাছটা বসিয়েছিলাম সেটাতে একটু পাতাও এসছে। তো এরপর আমি ভ্যাকিউম করব। আর আমি এখন রান্না করতেই ভ্যাকিউম করি, তার কারণ প্রচণ্ড কম সময়। ও তো এখন গেল মোটামুটি 10টা নাগাদ, আর আসবে ওই 1টা নাগাদ। তো তার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো সেই জন্য এই যে আর রান্টু যদি ভ্যাকিউম করে, ও কী করে, শুধু নিচটা ভ্যাকিউম করে ছেড়ে দেয়। তো আর আমি করলে কি হয়, সমস্ত উপর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, করে সেখানটা তারপরে ভ্যাকিউম করি নিচটা। তো ওইখানটা আমি পরিষ্কার করে রেখেছি। আর এই দিকে আমি এখন করব ডিম ভাজা দিয়ে ডিম ভাজার কারি। তো সেই জন্য সমস্ত কাটাছাটা করছি, আর তার সাথে ভাতও বসাবো, আর একটু ব্রোকলি সেদ্ধও বসাবো, কারণ রুদ্রাংশকে আমি ব্রোকলি সেদ্ধ, ফুলকপি সেদ্ধ এইসবগুলো খাওয়াই। আর এইখানে দেখো, সাদা ডিম পাওয়া খুব রেয়ার ব্যাপার, কিন্তু লিডিলে মাঝে মাঝে আসে, খুব রেয়ার আসে কিন্তু আসে। আর এখানে সমস্ত ডিমেই একটা করে লেবেল লাগানো থাকে, তো সেইটাই। আর আজকে আমি তোমাদের সাথে, আগের দিন তো শেয়ার করেছিলাম আমার প্রেগনেন্সির জার্নিটা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারির জার্নিটা। তো অনেকেই, আমি যখন ইন্ডিয়া গেছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল আমার সি সেকশন না নর্মাল। তো সাধারণত এই দুটোই অপশান থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো বলছিলাম তখন নর্মাল, কারণ এই দুটোই অপশান আমাকে দেওয়া হচ্ছিলো বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমার সি সেকশনও নয় বা নর্মাল ডেলিভারিও নয়, আমার হচ্ছে ফোর্সেপ ডেলিভারি। তো পুরো গল্পটা এবার তোমাদের বলি। বুবু হওয়ার 1 সপ্তাহ আগে থেকেই প্রচণ্ড আমার অ্যাসিডিটি হতো। মানে এমনিতে তো আটার কিছু আমি খেতে পারতাম না, বমি হতো, বা আটার গন্ধেও আমার বমি হতো। মানে যেমন ধরো ওই শুকনো আটাতে যখনই জল দিতাম তখনই আমার প্রচণ্ড বমি পেত। তো সেই জন্য সেই সময় রান্টু আটাটা মেখে দিত। তো তারপর আমি রুটি করতাম এবং রুটি খাওয়ার চেষ্টাও করতাম। তো আর ঠান্ডায় রাতে ভাত খেলে গলা ব্যথা হতো, বারবার টয়লেট উঠতে হতো, কারণ শেষের দিকে তো পেটটা অনেকটা, বেবি বাম্প অনেক বেড়ে যায়। তো তখন কি হয়, আমাদের টয়লেটের যে ব্ল্যাডারটা থাকে সেটা ভীষণ ছোট হয়ে যেত, তার জন্য খুব ঘন ঘন টয়লেট যেতে হতো আমাদের, মানে টয়লেট যেতে হয় আমাদের মায়েদের। তো সেই জন্য রুটি খেতেই হতো রাতে। তো আর আমার একদমই রুটি খেতে ভালো লাগতো না। তো সেই জন্য কী করতাম, ওই ইউটিউবে ফুড ব্লগিং যেগুলো হয় সেগুলো চালিয়ে দিয়ে দেখতে দেখতে খেতাম। তো সেইখানেই দেখতাম মাটনের কোনো রেসিপি বা বিরিয়ানি বা মাছ, এইসব দেখতে দেখতে খেতাম। তো ওইভাবেই ভুলে, মানে বাচ্চাদের যেরকম টিভি দেখিয়ে ভুলিয়ে খাওয়ানো হয় সেই রকমভাবেই আমি খেতাম। ওই 2 ঘন্টা ধরে আমি 2খানা রুটি খেতাম। তো আর শেষ 1 সপ্তাহে এতটাই কষ্ট হতো, মানে তখন আমি অ্যাসিডিটির ওষুধ কিনেছিলাম, কিন্তু সেটা খেয়েও কোনো কাজ দেয়নি। তো শেষ 1 সপ্তাহে একটা রুটি খেতাম, আমি অনেক কষ্টে খেতাম, মানে মনে হতো যেন গলাতে কিছু আটকেছে, কোনোভাবেই নামতো না। আর প্রচণ্ড কান্না পেতো, তখন কাঁদতে কাঁদতে যা করে খেতাম। তো তারপর তার উপর 15 মিনিট দাঁড়াতেই আমার, মানে দাঁড়াতে পারতাম না একদমই, কোমরে ব্যথা হয়ে যেত। তো তখন মাঝে মাঝে রাতের দিকে রান্টু আমাকে বসিয়ে রান্না টান্না একটু করতো, আর আমি বলে দিতাম কোথায় কী মশলা দিতে হবে ইত্যাদিগুলো, সেগুলো করতো, আর আমি কাটা সাটাগুলো করে রাখতাম।
তো শনিবার দিন রাত 1:30 থেকে আমার পেন শুরু হয়। তো আমি তো যথারীতি বুঝতে পারিনি যে ওটা কী ধরনের পেন হচ্ছে। তো আমি কন্ট্রোল করে চেষ্টা করে শোয়ার চেষ্টা করি। তো রান্টুকেও বলি না, ওর ঘুম ভেঙে যায় বলে। তো অনেক সময় ফলস পেনও হয় শুনেছি। তো সেই জন্য আমি সারা রাত চেষ্টা করি সহ্য করার। তো ছটফট করি, এদিক ওদিক করি, কিন্তু রান্টু অতটা বুঝতে পারে না। তো ভোরের দিকে ওই 5টা নাগাদ ওর ঘুমটা একটু হালকা হতে ও বুঝতে পেরে, তখন তো ও একটু সজাগ থাকতো। মানে কোনো কিছুতেই ধর একটু পেটে লাগছে বা একটু কোমরে লাগছে যদি বলতাম, ও সঙ্গে সঙ্গে মানে মানে ওর আনন্দ হতো খুব, যে হসপিটালে যাবে, হসপিটালে যাবে, ফোন করবো, এই রকম টাইপের আর কি আনন্দ হতো। তো মানে এক্সাইটেড ছিল। তো সেই জন্য ও হসপিটালে কল করে। তখন বাজে মোটামুটি 7টা। তো তখন ব্রেকফাস্ট করে নিই। তো তখন ওনারা বলেন যে হসপিটালে যেতে, এমার্জেন্সিতে। তো সেখানে যাই, চেক আপ করে বলে যে এটা লেবার পেন, কিন্তু বেড খালি নেই, তাই আবার বাড়ি গিয়ে চান টান করে খেয়ে দিয়ে আসতে, আর বেশি ব্যথা করলে পেন কিলার খেতে। তো আমি তো পেন কিলার খাইনি। তো তাও ওই অবস্থাতেই আবার গাড়িতে করে বাড়ি আসি। এসে আবার 3তলায় উঠি, উঠে চান খাওয়া করে আবার যাই। ওই যন্ত্রণা নিয়েই সব জায়গায় হেঁটে হেঁটে যাতায়াত করতে হয়। মানে সমস্ত হসপিটালে গাড়িতে ওঠা, 3তলা থেকে নামা, ওটা লিফটে ওটা, সমস্ত কিছুই আমাকে হেঁটে, ওই অবস্থায় হেঁটে হেঁটেই যেতে হচ্ছিলো। তো প্রায় 16 থেকে 17 ঘন্টা পর আমি অ্যানেস্থেসিয়া নিই। সেটা আর এক যন্ত্রণা, সেটা আমি আবার পরে বলবো। তো সেই যন্ত্রণা মানে এতটাই এমনই ছিল, মোট 8বার আমার কোমরের একই জায়গায় ইঞ্জেকশান দেওয়া হয়। আর এখানে এমনই, তোমার যতই কষ্ট হোক তুমি চেঁচাতে পারবে না, কারণ এই সময় যে ইঞ্জেকশান দিচ্ছে অবভিয়াসলি আমার কষ্ট হচ্ছে। তো আর তার উপর আমাকে পেটে লাথি মারছে, তার উপর ইঞ্জেকশান দিচ্ছে। তো ওই কষ্টে যখন আমি একটু নড়ছি বা চেঁচাচ্ছি, তখনই উনি ইঞ্জেকশান বের করে নিচ্ছেন। উনি দেবেন না, যেহেতু আমি চেঁচাচ্ছি সেই জন্য। তো যাই হোক, তারপর আস্তে আস্তে ইঞ্জেকশান দেওয়ার পর আস্তে আস্তে আমার লিভার পেন কমে। তো তখন রান্টু বাড়ি যায়, কারণ তখনও ও আমার যে হসপিটাল ব্যাগটা করে রেখেছিলাম সেটাও নিয়ে আসেনি তখন। তো সেই জন্য আবারও যায়। তো আসার সময় ওর বন্ধুর সাথে আসে। তো এখানে মায়ের সাথে বাবাকেও থাকতে দেওয়া হয়। তার একটা কারণ হচ্ছে যাতে মায়ের যন্ত্রণা বা কষ্ট তারা দেখে, এবং ভবিষ্যতে যাতে মাকে কোনো রকম কষ্ট দেওয়ার আগে তাদের মনে হয় তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার স্ত্রী কতটা যন্ত্রণা সহ্য করেছে। তো যেহেতু রুদ্রাংশ রাত ওই 3টে নাগাদ হয়, তাই রান্টু তখন আমার সাথেই ছিল, এবং আমার পাশে একটা ওই আরাম কেদারা টাইপের দিয়ে দিয়েছিল, সেটাতেও আধশোয়া হয়ে ঘুমোচ্ছিল। বুবুকে বের করে যখন আমার বুকে দেয়, তখন রান্টুর ঘুম ভাঙে, আর তখনও আমার কাছে আসে। আর পেন ওটার ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করতে হয়, সেখানে আমার হয়ে গেছিলো 25 ঘন্টা। তার উপর বুবুর হার্টবিট বেড়ে যাচ্ছিলো, তাই আমার জ্বর আসছিল, আর সেই জন্যই ডক্টর আসেন। তো অন্য সময় হলে মিডওয়াইফেই ডেলিভারি করে দেন, কিন্তু আমার এই প্রবলেমের জন্য এখানে ডক্টর আসেন। তো একজন ডক্টর আর 2জন মিডওয়াইফ আসেন। তো আমায় পুশ করতে বলেন। তো অনেকক্ষণ ধরে পুশ করার ফলেও যখন বুবু বেরোয়নি, তখন ডাক্তার সাঁড়াশি দিয়ে ওকে বের করে। তো এটাকেই বলে ফোরসেপ ডেলিভারি। আর আমাদের দেশে মানে ইন্ডিয়াতে এই ডেলিভারিটা ভ্যাকিউম দিয়ে হয়, মানে ওই যেটা দেখেছিলে 3 ইডিয়টসে ঠিক ওইটা। আর আমাদের এই দেশে ইউকেতে সাঁড়াশি দিয়ে বের করা হয়। তো তারপর ডক্টর স্টিচ করেন। তারপর প্রায় 1 ঘন্টার মতো আমি ওই রুমেই থাকি। সেই সময় আমি আমার 2টো বাড়িতে ফোন করে জানাই ভালো খবরটা। তো এখানে একটা অদ্ভুত জিনিস হয়, যেটা আমি জীবনে শুনিনি, না ইন্ডিয়াতে না এখানে। বেবি হওয়ার পর সোজা ওকে জামা পরিয়ে দেয় মিডওয়াইফ, কোনো রকম গা পরিষ্কার বা চান করায় না, যার জন্য আমায় বুবুকে পরে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, সেটা তো পরে বলবো। তো বুবু হওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমায় নর্মাল রুমে শিফট করে। সেখানে একটা রুমে আমরা 6জন থাকি, পর্দা দিয়ে শুধু আলাদা করে ঘেরা থাকে। তখনও আমার খেয়াল হয়নি যে আমি একদিনেরও বেশি না খেয়ে আছি। তো পরে দেখি যেখানে অন্য মায়েদের বেডে করে এই রুমের থেকে মানে অন্য রুমে আনা হচ্ছিল, আমাকে সেখানে হুইল চেয়ারে করে আনা হয়, এবং হুইল চেয়ারও আমায় দেয়নি, আমি বলার পরে তারা দেয়। কেন এটা করেছিলেন আমি জানি না। তো এখানে আমার বেশ কিছু এই জন্য ব্যাড এক্সপিরিয়েন্স আছে। তো অনেকেই বলেছিলেন যে হসপিটালে খাবার ভালো হয় না, সেই জন্য আমি আমার এক বান্ধবীকে বলেছিলাম আমার জন্য রান্না করে দিতে। তো রান্টুন দিয়ে যাবে। তো রবিবার দিন সেই যে সকাল 1টায় 11টা নাগাদ খেয়েছিলাম, তারপর সোমবার সন্ধ্যেতে খাই, কারণ রান্টু বাড়ি এসে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওর মনেই থাকে না যে একটা মানুষ হসপিটালে ওর জন্য না খেয়ে ওয়েট করছে। তো যাই হোক, এই পুরো সময়টা মানে ওই ডেলিভারির আগে পর্যন্ত আমি আমি আমার খিদে পাইনি, হয়তো যন্ত্রণার চোটেই আমার খিদেটা অত আমি বুঝতে পারিনি। তো তখন শুধু আমি জল খাচ্ছিলাম, তো আমাকে জল খেতে অ্যালাউ করেছিল। আর মাঝে মাঝে নার্সরা এসে পাইপ দিয়ে আমার ইউরিনটাকে বের করে নিত। আর
ডেলিভারি হওয়ার পরেই আমার কিন্তু আস্তে আস্তে বেশ খিদে পেতে শুরু করে। আর বুবু যখন হয় ও হতেই ওকে আমার যে মিডওয়াইফ ছিল সে ড্রেস পরিয়ে দেয় সঙ্গে সঙ্গে। তো তখন আমি মিডওয়াইফকে বলি যে ওকে পরিষ্কার করতে, তো তখন উনি বলেন যে চান করালে নাকি ওর ঠান্ডা লেগে যাবে। কিন্তু বাচ্চার ডেলিভারি হতেই বাচ্চাদেরকে চান করাতে হয়, অথবা বাচ্চাদের গাটা মুছে দিতে হয়, স্পঞ্জ করে দিতে হয়। তার কারণ পেটের যে জল বা রক্তর গায়ে লেগে থাকে তাতে ওর গায়ে দুর্গন্ধ হয়, স্কিন প্রবলেম হয়, এরকম অনেক জিনিস হয় এবং রক্ত জমে ঘাও হয়ে যায়। তো সেই জন্যই মিনিমাম গাটা তো স্পঞ্জ করতে হতো। আর আমি কি ভেবেছিলাম যে মাত্র তো একদিন থাকবো, তো বাড়ি গিয়ে ওকে আমি পরিষ্কার করে নেবো, তো সেই জন্য আর আমি অত কিছু বলি না। কিন্তু ভাগ্যের পরিহাসে আমাকে হসপিটালে থাকতে হয় প্রায় 1 সপ্তাহ। আর এই কদিনে বুবুকে না তেল মাখানো, না গা মোছানো, না নখ কাটা, কিচ্ছু করা হয় না। ওর হাতে পায়ে আঙুলে সব জায়গায় রক্ত জমে ঘা হয়ে যায়, মাথার চুলে রক্ত শুকিয়ে গিয়ে মাথার সাথে লেপ্টে থাকে। আর সেই মাথা যে কী করে পরিষ্কার করব ভেবে ভেবে আমার মাথায় হাত পড়ে যায়। প্রতিদিনই ভাবতাম এই বোধহয় বাড়ি যাব, তাই কাউকে বলিও না পরিষ্কার করতে। শেষে যখন বুঝতে পারি যে এটাই আমার নিয়তি, তখন শুক্রবার দিন করে ওই সন্ধে নাগাদ আমি ওর নখ কাটি, কারণ তার আগেও নখ দিয়ে ওর নাক কেটে ফেলেছিল সেই জন্য। আর সেদিনই আমি এক নার্সকে ডেকে বলি আমাকে জল দিতে, তো নার্স এসে আমাকে উষ্ণ গরম জল দেয়, তো সেইটা দিয়ে আর একটু তুলো দেয়, তো সেইটা দিয়ে আমি ওকে পরিষ্কার করতে থাকি। তো তারপরেই আর একজন মিডওয়াইফ এসে আমাকে জানান যে আজকেই আমার ছুটি। আর ততক্ষণে রান্টু ওখানেই এসে গেছিলো, ওখানে ছিল। তো বুবুকে নিয়ে সারা রাত বসে থাকতাম, আমি তখন জেগে থাকতাম। তো সেই সময় ওই জেগে থাকার চেষ্টা করতে হতো আমাকে, কারণ রাতে তো আমারও যথেষ্ট পরিমাণে ঘুম পেতো। তো ওকে মানে বেডে শোয়ালেই ও সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করতো, ঘুমোতো না। সেই জন্য ওকে আমাকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতে হতো। আরও সারা সকালটা ঘুমোতো। আর তখন সকালবেলায় লাইট জ্বলতো বলে আমারও ঘুমোতো না। আর আমার ততদিনে মেন্টাল কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমার ঘুমও হতো না। আধ ঘন্টা অন্তর অন্তর আমি চমকে চমকে উঠে পড়তাম। তো ওই যে রাতে জেগে থাকতাম বা জেগে থাকার চেষ্টা করতাম, তখনই আমি রুদ্রাংশের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ওর চুলগুলো ঘষে ঘষে সমস্ত রক্ত আমি জানি না কী করে তুলে ফেলেছিলাম। এমনকি মাথায় এতটুকু নোংরা পর্যন্ত ছিল না। ইনফ্যাক্ট বুবুর এখন ওর প্রায় 15 মাস বয়স, এখনও কিন্তু ওর মাথায় এতটুকু নোংরা কোনোদিনও হতে দিইনি। ইউকেতে সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি, যে কোনো ডেলিভারি হোক না কেন, এখানে কিন্তু একদিনের বেশি বা 24 ঘন্টার বেশি কিন্তু কাউকে রাখে না। তো সেইখানে আমি হয়তো আমার জানা একমাত্র ব্যক্তি যে কিনা 1 সপ্তাহ ছিলাম। আমাদের দেশে মায়েদের হসপিটালে অনেক দিন করে রাখা হয়, তো তাই জন্য তার সাথে একজন বাড়ির লোকও থাকে যিনি বাচ্চার ও মায়ের খেয়াল রাখেন। এই যেমন বাচ্চার জন্য রাত জাগা বা ডাইপার চেঞ্জ করা বা মাকে ধরে বসিয়ে দুধ খাওয়ানোতে হেল্প করা ইত্যাদি। তো সেই জন্য তাদেরকে একটা সম্পূর্ণ আলাদা রুম দেওয়া হয়। তো কিন্তু এখানে যেহেতু একদিনের বেশি রাখার কনসেপ্ট নেই, তো সেই জন্য আলাদা রুমের কোনো ব্যবস্থাই থাকে না। আর সেই জন্য এতজনের সাথে আমাকে থাকতে হতো, কষ্ট করে বাচ্চাকে ঘুম পাড়ালাম। তো তারপর হয়তো অন্য একটা বাচ্চা কেঁদে উঠে তার মানে আমার বেবির এবং আমার হয়তো ঘুম ভাঙিয়ে দিল। এছাড়াও প্রথম একদিন নার্সরা বাচ্চাকে ডাইপার চেঞ্জ করাতে হেল্প করলেও তারপর থেকে কিন্তু কিচ্ছু করতো না। ঘুম পাড়ানো, খাওয়ানো, রাত জেগে বসে থাকা সমস্ত কিছু আমাকে একাকেই করতে হতো। আর এই 1 সপ্তাহ বুবুর সাথে আমিও চান না করেছিলাম। তো চলো, এখনের মতো প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ভ্যাকিউম করা, রান্না করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা, আর 1 ঘন্টার মধ্যেই রান্টুরা চলে আসবে। তো সেই জন্য একটুখানি বসে আমি জিরিয়ে নিচ্ছি, আর সেই সময় একটুখানি ওই পাম্পকিন সিডস খাচ্ছি। তো এরপর যাবো চান করতে। তো চলো, আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।